খাচ্ছে কিন্তু বলছে যে গ্রোথ হচ্ছে না, হাইট বাড়ছে না। তো এই ডাইপারটা তোমার কতটা হাইজেনিক, একদম জিরো থেকে এজ শুরু করে কতদিন পর্যন্ত এজে বাচ্চাদের ফুড হ্যাবিট কীরকম হওয়া উচিত, কীভাবে হেলদি ওয়েট বা হেলদি হাইট কোন এজে কতটা হলে বাচ্চার বাবা মা বুঝতে পারবে যে হ্যাঁ আমার বাচ্চা ঠিকঠাক বড় হচ্ছে। ব্রেস্ট ফিডিংটা কতদিন পর্যন্ত চলে? খিচুনিটা খুব দেখছি, আমি শুনছি যে খিচুনি হচ্ছে খুব। তো কোন এজে একটা বাচ্চা ধরো প্রথম হাঁটতে শিখবে, ঠিক আছে, মানে আমরা কখন বলবো যে ডিলেড ওয়াক বা ডিলেড স্পিচ, বাচ্চাকে কিছু হলেই খাওয়ানোর জন্য হোক বা কোনো কিছুর জন্য মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য হোক, কি মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ পডকাস্ট। আজকে আমাদের স্পেশাল গেস্ট ডক্টর মুক্তাদির রহমান। মুক্তাদিদা এখন সেকেন্ড ইয়ার রেসিডেন্সি করছে পিডিয়াট্রিক্সে। তো মুক্তাদিদাকে ওয়েলকাম করবো আর ইন্ট্রোডিউস করার জন্য রিকোয়েস্ট করবো মুক্তাদিদাকে। আমি ডক্টর এমডি মুক্তাদির রহমান। আমি এখন বর্তমানে সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট রেসিডেন্ট এমডি পেডিয়াট্রিক্স করছি চিত্তরঞ্জন শিশু সদন, কলকাতায়। তুমি অ্যাজ এ পিডিয়াট্রিশিয়ান এখন সবচেয়ে বেশি কেস কি দেখো বাচ্চাদের মধ্যে, মোস্ট কমন প্রবলেমস আর তার সলিউশনস গুলো কি বলবো তুমি? বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমন যেগুলো হয় সেগুলো হচ্ছে ঠান্ডা লাগা, আমরা যেটা বলি সর্দি, কাশি, জ্বর, ঠিক আছে, তার সঙ্গে লুজ মোশন, পেটে ব্যথা, বাচ্চা খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক, খিদে লাগছে না, বাচ্চারা খাওয়া দাওয়া করছে অথচ ওয়েট বাড়ছে না, ওয়েট গেন হচ্ছে না, মাদারের যেটা মোস্ট কমন কমপ্লেন হয়, ঠিক আছে। কিছু বাচ্চা খিঁচুনি হয়, বিভিন্ন খিঁচুনির বিভিন্ন কারণ হতে পারে। খিঁচুনির বাচ্চাও আমরা দেখেছি অনেক প্রেভালেন্ট। আর মোস্ট কমন সর্দি, কাশি, জ্বর এবং লুজ মোশন, এগুলোই। তো এই যে তুমি এখানে দু তিনটে কথা বললে, তার মধ্যে আমি যদি ওই একটা যদি জিজ্ঞেস করি পার্টিকুলারলি, যে ধরো খাচ্ছে কিন্তু বলছে যে গ্রোথ হচ্ছে না বা এরকম শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না, তো এক্ষেত্রে তো ধরো বাচ্চারা নিজে তো বলতে পারছে না, ওর মাই যা চিক কমপ্লেন করার ওর মা করছে। তো এক্ষেত্রে অনেক সময় মায়ের একটু ওভার প্রোটেক্টিভও হয়। তো তোমরা সেক্ষেত্রে কিরকম ভাবে ডায়াগনোসিস করো? প্রথমে হচ্ছে যে যারা পেশেন্ট পার্টি, বাচ্চাদের মা বা বাবা, যেখানে বাচ্চারা থাকছে যাদের কাছে, তারা প্রথমে বুঝতে পারবে কি করে যে একটা বাচ্চা হাইটে বাড়ছে না, ঠিক আছে। একটা বাচ্চা আইদার হাইটে বাড়ছে না, একটা বাচ্চা আইদার ওয়েটে বাড়ছে না, ঠিক আছে। বাচ্চা দিন দিন রোগা হয়ে যাচ্ছে, আগে হয়তো মোটা সোটা ছিল, রোগা হয়ে যাচ্ছে, এই কমপ্লেন নিয়ে যে জেনারেলি আসে, আমাদের প্রথমে সেগুলো দেখতে হয় যে সত্যি তাদের বাবা মার কমপ্লেনটা ঠিক কিনা। সেই বাচ্চা কতদিন ধরে ওয়েট বাড়ছে না, সে বাচ্চার হাইট সত্যি বেড়েছে কিনা সেগুলো লক্ষ্য রাখা, এবং তাদের ফুড হ্যাবিটের দিকে লক্ষ্য রাখা, তারা কি খায়। আমাদের দেখতে হবে যে তারা ঠিকঠাক পরিমাণে খাবার পাচ্ছে কিনা, এনার্জি ঠিকঠাক গেন হচ্ছে কিনা, যে খাবারটা খাচ্ছে সেটাতে এনার্জি কতটা আছে, এনার্জি সোর্স কতটা আছে, সেটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। এবং সেটা আমরা যদি এনশিওর করতে পারি যে বাচ্চা একটা দিনে যতটা পরিমাণে খাবারের দরকার ততটা পরিমাণ খাবার খাচ্ছে, আমরা সেই অবস্থায় বাবা মাকে ওয়েট অ্যান্ড ওয়াচের জন্য বলবো যে এই অবস্থায় বাচ্চা খাওয়া দাওয়া করছে, আপনারা এই খাবারটা মেনটেন করুন। আবার বাচ্চাকে আমরা রিভিজিটের জন্য বলবো, ঠিক আছে, কিছুদিন পরে, যে বাচ্চাটার ওজন কতটা বাড়লো, বাচ্চাটার হাইট আদৌ বাড়ছে কিনা। যদি আমরা দেখি যে কন্টিনিউয়াসলি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, ওয়েট বাড়ছে না, হাইট বাড়ছে না, তখন আমরা তার ইনভেস্টিগেশনে যাব। আমরা বিভিন্ন কারণ হয় যে কেন ওয়েট বাড়ছে না, কেন খাওয়া দাওয়া করলেও একটা বাচ্চার এই হতে পারে, ম্যালনিউট্রিশন কেন হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, আমরা তখন সেই কজগুলো খোঁজার জন্য তখন আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন বা যা যা করার তখন করতে হয়। তো তুমি এখানে যেমন বললে যে হাইট বাড়ছে না, তো হাইট বাড়ার একটা খুব সফট কর্নার থেকে এখনকার দিনে, এখন যা মানে বুঝতেই পারছো কম্পিটিটিভ যুগ, বাবা মার মধ্যেও পেরেন্টসের মধ্যেও একটা কম্পিটিটিভ নেচার চলে এসেছে। তো এক্ষেত্রে আমাদের যে ব্র্যান্ডগুলো আছে অনেক, তুমি জানো হেলথ ড্রিঙ্কের তোমার অ্যাডভার্টাইজ দেয়, সেগুলো ক্লেম করে যে হাইট বাড়াতে সাহায্য করে বা আরও নিউট্রিশিয়াস ফুড হিসেবে, কিন্তু এখন এটা দেখা যায় ওখানে যদি লেবেল পড়া যায় তো দেখা যায় প্রচুর পরিমাণে সুগার থাকে। তো এইগুলো
বাবা মাদেরকে কি বলবে এগুলো কতটা হেলদি আর কি বাচ্চার জন্য? জেনারেলি বাজারে তো অনেক প্রোডাক্টই এসছে, আমরা সমস্ত প্রোডাক্ট আদৌ কি কি প্রোডাক্ট কি কি কম্পোজিশন নিয়ে এসছে আমাদের সমস্ত কিছু জানাও নেই, কিন্তু আমরা মেনলি সমস্ত গার্জেনদের অ্যাডভাইস করব যে যথেচ্ছভাবে বাইরের বিভিন্ন ড্রিঙ্কস টিঙ্কস না খাওয়াতে। কিছু রেকমেন্ডেড জিনিস আছে, কিছু রেকমেন্ডেড ফুড আছে সেগুলোই খাওয়াবে, যেগুলো অলরেডি FDA অ্যাপ্রুভ বা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ। যেমন যেমন যদি যদি তুমি যদি তুমি বলতে পারো কিছু অ্যাপ্রুভড প্রোডাক্টের নাম যদি বলতে পারো। প্রথমে যদি হাইট এবং ওয়েট গেইন না হয় তাহলে আমরা প্রথমে দিতে পারি মাল্টিভিটামিন। প্রথমে আমরা দেখবো যে তাদের কোনো ভিটামিনের অভাব আছে কিনা, তারা কোনো প্রোটিন এবং এনার্জি ডেফিসিট হচ্ছে কিনা। প্রোটিনের ডেফিসিট হলে আমরা প্রোটিন রিচ ফুড খাওয়ার কথা বলবো। ক্যালোরি ডেফিসিট হলে যাতে ক্যালোরি পাওয়া যায় সেজন্য বলবো। তো সেইভাবে আমরা সাপ্লিমেন্ট দিতে হবে প্রথমে। জেনারেলি যেগুলো হোমমেড ফুডের মাধ্যমে আমরা সাপ্লিমেন্ট বেশি প্রেফার করি। হোমমেড ফুড, রেডিমেড ফুড করে এগুলোকে সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করি। তার সঙ্গে কিছু ভিটামিন, কিছু মিনারেল সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। তো তোমার তারপরে যেমন এখন ধরো ডাইপার ব্যবহারের খুব প্রচলন হয়েছে, তো এই ডাইপারটা তোমার কতটা হাইজেনিক আর কি একটা বাচ্চার জন্য? হাইজেনিক বলতে দেখ, ডাইপার হচ্ছে কেয়ার গিভারদের জন্য অনেকটাই সুবিধাজনক। তার কারণ হচ্ছে তাদের তো সেগুলো ডিসপোজেবল হিসাবে ইউজ করে, তো তারা জেনারেলি চায় যে ডাইপার পরিয়ে সারাক্ষণ রেখে দেওয়া। বাট ডাইপার সারাক্ষণ পরিয়ে রেখে দিলে কি হয়, সেই স্টুল এবং ইউরিন, ঠিক আছে, কন্টিনিউয়াসলি স্কিনে টাচ হওয়াতে একটা ইরিটেশন করে। ইভেন ইনফেকশন যেমন পেরিয়ানাল রিজন ইনফেকশন, ঠিক আছে, তারপরে যেমন স্কিন ইনফেকশন, এগুলো একটা ইনফেকশন করে। যেগুলো টক্সিক সাবস্টেন্স আছে, ইরিটেন্ট সাবস্টেন্স আছে ইউরিন এবং স্টুলে, সেগুলো ইরিটেশন করে। সেখান থেকে ডায়াপার র্যাশ হয়, হ্যাঁ, অ্যালার্জির মতো রোগের সৃষ্টি হয়। তো জেনারেলি বলা হয় যে কন্টিনিউয়াসলি ডায়াপার না পরে রাখার, ঠিক আছে, মাঝে মধ্যে যাতে ফাঁকা অবস্থায় রাখা হয় এবং সেখানে যাতে কন্টিনিউয়াসলি ওয়েট অবস্থায় না থাকে। স্কিন কন্টিনিউয়াসলি ওয়েট অবস্থায় থাকলে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আরো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন, কন্টিনিউয়াস ইরিটেশন, এসবগুলো হতে পারে। সুতরাং কন্টিনিউয়াসলি ডায়াপার ইউজ মোটেই কাম্য না। আর তোমার পিডিয়াট্রিক্সে আন্ডারে তোমার মানে একটা বাচ্চা আমার কোন বছর থেকে, মানে কোন এজের বাচ্চা থেকে কত এজের বাচ্চাকে একজন পিডিয়াট্রিশিয়ান দেখে আর কি? জেনারেলি পেডিয়াট্রিক এজ গ্রুপ বলতে 0 ডে থেকে শুরু করে 18 বছর পর্যন্ত বলা হয়। বিভিন্ন জায়গায় হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে একটা এজ লিমিট আছে, যেটাকে 12 বছর পর্যন্ত করে রাখা আছে। 12 বছর পর্যন্ত হলে সেটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আন্ডারে অ্যাডমিশন হয়। বাকি 12 বছরের ঊর্ধ্বে হলে সেটাকে অ্যাডাল্ট মেডিসিন ডিপার্টমেন্টে আন্ডারে অ্যাডমিশন করে। বাট পেডিয়াট্রিক এজ গ্রুপ বলতে গেলে 0 থেকে 18 বছর পর্যন্ত বলা হয়। আবার তো 0 থেকে ধরো অনেক সময় তো মানে বাচ্চা জন্মানোর পরে তো অনেক মানে বেশিরভাগ মা বাবাই হয়তো গাইনি, যার কাছে হয়তো এতদিন ধরে প্রেগনেন্সি টাইমটাতে হয়তো দেখিয়েছে, প্রথমে হয়তো তার কাছে নিয়ে যায়, সে যদি রেফার করে তারপর হয়তো পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে আসে, এরকম হয় বোধহয়। মা যাদের কাছে দেখাবে তারা তো গাইনোকোলজিস্ট। জেনারেলি গাইনোকোলজিস্টরা তো পেডিয়াট্রিক পেশেন্ট দেখে না। যদি সে জেনারেল ফিজিশিয়ান হয়, সে পেডিয়াট্রিক পেশেন্ট অবশ্যই দেখতে পারে। জেনারেল ফিজিশিয়ান এর কাছে মারা প্রথমে যেতেই পারে পেডিয়াট্রিক্স বাচ্চাকে নিয়ে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জেনারেল ফিজিশিয়ানরা তখন পেডিয়াট্রিশিয়ানের কাছে রেফার করে। তোমার এটা মা বাবাদের একটা খুব চিন্তা থাকে যে একটা ধরো তুমি যেটা বললে যে 0 থেকে শুরু বাচ্চার এজ, তো একদম 0 থেকে এজ শুরু করে কতদিন পর্যন্ত এজের মানে বাচ্চাদের ফুড হ্যাবিট কীরকম হওয়া উচিত, এটা হচ্ছে তোমার কাছে একটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে মানে নিউট্রিশনের ভ্যালু হিসেবে তোমার একটা মানে বাচ্চার কিভাবে হেলদি ওয়েট বা হেলদি হাইট
কোন এজে কতটা হলে বাচ্চার বাবা মা বুঝতে পারবে যে হ্যাঁ আমার বাচ্চা ঠিকঠাক বড় হচ্ছে, এরকম মানে ওদের অনেক কনসার্ন থাকে যে বাচ্চা ঠিকঠাক বড় হচ্ছে না, এরকম হচ্ছে না, তো কি বলবে? জেনারেলি একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে উইদিন অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে বলা হয়, ঠিক আছে? প্রেফারেবলি উইদিন 1 আওয়ার, উইদিন 1 আওয়ারের মধ্যে ব্রেস্ট ফিডিং স্টার্ট করতে হয় এবং আপ টু 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে বলা হয়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে সেই সময় ব্রেস্ট ফিডিং ছাড়া, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং ছাড়া বা কিছু ক্ষেত্রে যদি দরকার হয় মেডিসিন, ব্রেস্ট ফিডিং এবং মেডিসিন ছাড়া ওই ছোট বাচ্চা 6 মাস পর্যন্ত কিছু অ্যালাউড না, ইভেন ওয়াটার পর্যন্ত অ্যালাউড না, ঠিক আছে? আচ্ছা, তো সেই ছোট বাচ্চাকে ব্রেস্ট ফিডিং এবং তার কোনো প্রবলেম থাকলে তার জন্য মেডিসিন, এটাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলা হয়। এই 6 মাস যেই পেরিয়ে যাবে, 6 মাসের পর থেকে তাকে সাপ্লিমেন্টারি বিভিন্ন ফুড দিতে হবে, ঠিক আছে? সেখানে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘরোয়া খাবার আমরা জেনারেলি রেকমেন্ড করি ঘরোয়া খাবার খাওয়ানোতে। সেটা হতে পারে গলা খিচুড়ি, গলা ভাত, ঠিক আছে? তারপরে বিভিন্ন ফ্রুটস, কলা, সবগুলো প্রিফার করা। ঘরোয়া খাবার আস্তে আস্তে প্রথমে সেমি সলিড ফুড খাবে, আস্তে আস্তে যখন বাচ্চা বড় হবে, বাচ্চার দাঁত গুলো বেরোবে, তখন তারা সলিড ফুড খাবে, এভাবেই প্রেফার করা। আর তোমার ব্রেস্ট ফিডিংটা কতদিন পর্যন্ত চলে ন্যাচারালি? ব্রেস্ট ফিডিং জেনারেলি 2 বছর পর্যন্ত চালানো কথা বলা আছে, 2 বছরের পরে আস্তে আস্তে সেটা বন্ধ করে দিতে হবে। আর ওই তোমার যেটা নর্মাল হাইট আর ওয়েট, এজের পার্সপেক্টিভে একটা বাচ্চার, সেখানে তার ফর্মুলা আছে এবং সেটা ক্যালকুলেশন আছে আলাদা, এজ ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে? তো সেটা তো এক একটা এজের ক্ষেত্রে এক এক রকম হবে। এখন অবধি সবচেয়ে ইন্টারেস্টিং কেস কি দেখেছো? ইন্টারেস্টিং কেস তাহলে তো মনে করতে হবে। ইন্টারেস্টিং কেস অনেকগুলোই, বিভিন্ন পার্সপেক্টিভে তোকে ভাবলে বোঝা যাবে ইন্টারেস্টিং কেস। কিছু কেস থাকে যারা ডেলিভারি হওয়ার পরে, অনেক বাচ্চা থাকে ডেলিভারি হওয়ার পরে পরে বাচ্চা কান্না করে না, ঠিক আছে? জেনারেলি ডেলিভারি হওয়ার পরে পরে বাচ্চা কান্না করলে তবে সেটাকে আমরা সাইন অফ লাইফ ভেবে থাকি। কিন্তু ডেলিভারি পরে পরে বাচ্চা যদি না কান্না করে তাহলে বাচ্চা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমেই ওই বাচ্চা বেরোনোর পরে যে অ্যাটেন্ডিং ডক্টর থাকে, পেডিয়াট্রিশিয়ান, তাদের বিশাল বড় একটা রোল আছে। সেই বাচ্চাটাকে কান্না করানোর যে প্রসিডিওর সেটা ফলো করে। সেটাও না করলে বিভিন্ন রকম প্রসিডিওর আছে, তাকে ব্যাগ মার্ক ভেন্টিলেশন করা হয়, তারপরে সেই বাচ্চাকে দরকার হলে এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন করা হয়, ভেন্টিলেটর মেশিনে রাখা হয়। এবং এইসব করার পরে যখন একটা বাচ্চা সার্ভাইভ করে, যে বাচ্চাটা একদম কান্না করেনি, হ্যাঁ, পুরো হয়তো সেই সময় সেই বাচ্চাটাকে যদি অ্যাটেন্ড না করা হয়, রিসাসিটেশন না করা হয়, বাচ্চাটা মারা যাবে। কিন্তু আমরা পেডিয়াট্রিশিয়ানরা যারা থাকি খুব ইমিডিয়েটলি তারা সেটাকে ম্যানেজ করার কারণে অনেক বাচ্চাই সার্ভাইভ করে যায়। সেক্ষেত্রে তো তোমার তাহলে ডেলিভারির সময় গাইনির সাথে একজনকে পিডিয়াট্রিশিয়ানকেও থাকা দরকার। নিওনাটাল, হ্যাঁ, এটাই নিয়ম, ঠিক আছে? ডেলিভারির সময় এভরি ডেলিভারি গাইনোকোলজিস্টের সঙ্গে পেডিয়াট্রিশিয়ানদের থাকার নিয়ম, ঠিক আছে? বলা হয়েছে যে যারা এক্সপার্ট ইন নিওনাটাল রিসাসিটেশন অ্যাটলিস্ট তাদেরকে একজন যার প্রেজেন্ট থাকতে হবে প্রত্যেকটা ডেলিভারিতে। তো এক্সপার্ট ইন নিওনাটাল রিসাসিটেশনে কারা, সেটা গাইনোকোলজিস্ট হতে পারে। নিওনাটাল রিসাসিটেশন সম্পর্কে যথেষ্ট নলেজ থাকা দরকার গাইনোকোলজিস্টদের, পেডিয়াট্রিশিয়ানদের তো বটেই। তার সঙ্গে সঙ্গে যারা অ্যাটেন্ডিং নার্স আছে, সিস্টার, ইভেন তারাও সমস্ত সবাই নিওনাটাল রিসাসিটেশনের ট্রেনিং নেওয়া থাকে। তো তারাই প্রিলিমিনারি যে পদ্ধতি সেগুলো তারাই স্টার্ট করে দিতে পারবে। এখন দেখছি আমি রিসেন্টলি বাচ্চাদের খিচুনিটা খুব দেখছি, আমি শুনছি যে খিচুনি হচ্ছে খুব। তো খিচুনি তো ফার্স্ট টাইম যদি কারো ধরো এরকম অ্যাটাক হয় তাহলে তো বাচ্চার বাড়ির লোক খুব প্যানিক করে।
তো সেক্ষেত্রে একটা বাচ্চার বাড়ির লোক কিভাবে সেটাকে কন্ট্রোল করবে, আর তাদের কি করা উচিত, আর তারপরে কি রকম ট্রিটমেন্ট তারা বাড়িতে, তারপর কাউকে ডাক্তারকে দেখাতে যাবে? বাচ্চাদের খিঁচুনির কারণ অনেক কিছু হতে পারে। তো যখনই একটা বাচ্চার খিঁচুনি হবে তখনই বাড়ির লোককে এটাই নির্দেশ দেবো যে খিঁচুনি হলে সঙ্গে সঙ্গে কোনো হসপিটালে, সেটা ছোট হসপিটাল হোক বড় হসপিটাল হোক, যে কোনো হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া। কারণ যত বেশি টাইম বাচ্চাটা খিঁচুনি অবস্থায় থাকবে তত বেশি তার ব্রেন ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো প্রথম যখন ফার্স্ট টাইম হয়ে থাকবে তখন বাচ্চা যেহেতু বাড়ির লোকের কাছে ট্রিটমেন্ট সম্পর্কে কিছুই জানা থাকে না, সেজন্য সঙ্গে সঙ্গে সেই বাচ্চাকে হসপিটালে নিয়ে চলে আসা এগুলো সব থেকে ইম্পর্টেন্ট কাজ। এবার হলো যে যখনই বাচ্চার খিঁচুনির কারণ পাওয়া যাবে, যে খিঁচুনিটা কেন হয়েছিল, তখন আমরা বাচ্চাটাকে হসপিটাল থেকে ছাড়ার পরে প্রিভেন্টিভ কিছু মেডিসিন দিয়ে দেওয়া থাকে। বাচ্চাটার কি কারণে হয়েছিল এবং কতটা ইন ফিউচার রিস্ক অফ খিঁচুনি, ঠিক আছে, রিস্ক অফ সিজার, হ্যাঁ, ইন ফিউচার রিস্ক অফ কনভালশন কতটা হতে পারে সেটা ক্যালকুলেট করে আমাদের অলরেডি ওষুধ দিয়ে দেওয়া থাকে এবং সেই ওষুধগুলো বাড়িতে খায়, বিভিন্ন টাইম অনুযায়ী খেতে হয়। তারপরেও যদি খিঁচুনি হয়ে যায় তার ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি দিতে হবে সেটাও বাড়ির লোককে অ্যাডভাইস করা থাকে এবং সেটা দেওয়ার পরেই, সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার পরে যাতে কোনো খিঁচুনি কন্টিনিউয়াস থাকা অবস্থায় যাতে বাড়ির লোক বাড়িতে ওয়েট না করেন। খিঁচুনির ওষুধ যা অ্যাডভাইস দেওয়া থাকবে তারা সেটা খাওয়ানোর পরে পরে যাতে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে চলে আসেন। তো তোমার মানে যদি রাতের বেলা হয়েছে কোনো কারোর খিঁচুনি, বা গ্রামে হয়েছে, তো বাড়ির লোকের কি করণীয় তখন ওই টাইমে, যদি অ্যাভেলেবেল না থাকে আশেপাশে ডাক্তার? দেখ, একটা জিনিস যেমন আছে ফেব্রাইল কনভালশন, হ্যাঁ, যেটা হচ্ছে 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত জেনারেলি এই এজ গ্রুপে হয়ে থাকে। ফেব্রাইল কনভালশন মানে হচ্ছে যখন হঠাৎ করে বাচ্চার টেম্পারেচার বেড়ে যাবে, জ্বর আসবে এবং জ্বরের সঙ্গে খিঁচুনি হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে কাজ হলো বাড়ির লোকের যে বাচ্চাটার ফিভার কমানো, যত তাড়াতাড়ি সম্ভব ফিভার কমানো। তার যে প্রসিডিওর, ঠিক আছে, ফিভার কমানোর জন্য জ্বরের ওষুধ খাওয়া, গা হাত মুছিয়ে দেওয়া, ঠিক আছে, সেটা বাড়িতে করা যাবে। কিন্তু বাড়িতে যদি কোনো ওষুধই না থাকে তাহলে সেই বাড়ির লোক তো কোনো ওষুধ দিতে পারবে না, তার উচিত হবে রাত হলেও তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসা, জ্বরের ওষুধ খাইয়ে বা মুছিয়ে দেওয়ার পরে নিয়ে আসা। এবং কিছু কিছু ক্ষেত্রে আর একটা খিঁচুনি যেমন কমন পাওয়া যায়, যারা বার্থ অ্যাসফিক্সিয়া, মানে যেসব বাচ্চারা জন্মের পরে পরে কাঁদেনি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বার্থ অ্যাসফিক্সিয়া বলা হয় এবং তাদের ক্ষেত্রে ব্রেনের যেহেতু একটা ড্যামেজ হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে খিঁচুনি খুব কমন। সেই সব পেশেন্টদের খিঁচুনির জন্য অলরেডি ওষুধ দেওয়া থাকে বাড়িতে এবং খিঁচুনি হলে সেই ওষুধ যাতে তারা খাইয়ে ফেলে এবং তারপরে হসপিটালে নিয়ে আসে। তো আরেকটা হচ্ছে যে বাচ্চার একটা কোন এজে একটা বাচ্চা প্রথম হাঁটতে শিখবে, ঠিক আছে, মানে আমরা কখন বলবো যে ডিলেড ওয়াক বা ডিলেড স্পিচ, কখন বাচ্চার কথা বলতে শুরু করবে, এগুলো নিয়ে পেরেন্টসদের অনেক চিন্তা থাকে, তো এগুলো নিয়ে তুমি একটু কিছু বলো। দেখ, কখন হাঁটতে শিখবে, কখন বসতে শিখবে, এগুলোর বিভিন্ন ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে। ঠিক, হ্যাঁ, কথা বলা কখন শিখবে, কখন ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, ঠিক আছে, সেগুলোর বিভিন্ন এজ লিমিটও বলা আছে। তো সেগুলো বিভিন্ন এজের ক্ষেত্রে বিভিন্ন রকম মাইলস্টোন গেইন করে। যেমন মোটামুটি ধরে নেওয়া হয় যে একটা বাচ্চা 1 বছর বয়সে হাঁটতে শিখবে। আচ্ছা, 1 বছর বয়সে হাঁটতে শিখবে, এটা ধরে নেওয়া হয়। বাচ্চা 9 মাস বয়সের দিক থেকে দাঁড়াতে শিখে যায়, ঠিক আছে। 1 বছর বয়স থেকে সে কোনো সাপোর্ট দিয়ে হাঁটতে শুরু করবে, ঠিক আছে, এইগুলো। বাচ্চা 6 মাস 7 মাসের পর থেকেই টুকটাক কথা বলতে শুরু করে, 6 মাস বয়স থেকেই, ঠিক আছে, মনোসিলেবল ওয়ার্ড বলতে শুরু করবে। কিছু ক্ষেত্রে সেটা মা, ঠিক আছে, মা বাবা এরকম কিছু বলতে শুরু করবে। তো 6 মাস থেকেই সমস্ত বাচ্চা 6 মাস থেকে স্টার্ট করে এরকমটা না, 6 মাস 7 মাস 8 মাস। কখন কোন বাচ্চাকে ডিলে বলা হবে তারও একটা
ক্রাইটেরিয়া আছে, এবং সেই ক্রাইটেরিয়া যারা পেডিট্রিশিয়ান আসছে তাদের কাছে বাচ্চা বাবা মা নিয়ে যাওয়ার পরেই তখন তাদেরকে বলে দেওয়া হবে যে তাদের কি করতে হবে না করতে হবে, ডিলে আছে কিনা। আর তোমার এখন যেটা দেখি আমি, বাড়িতেও যদি ছোট কেউ থাকে দেখি, আত্মীয় স্বজনদের, তো দেখি যে বাচ্চাকে কিছু হলেই খাওয়ানোর জন্য হোক বা কোনো কিছুর জন্য মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য হোক, মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে। আর এখনকার দিনে সবাই খেতে বসলে মোবাইল, কিছু করলে কিছু করার জন্যই বাবা মারা নিজেদের কনভিনিয়েন্সের জন্য মোবাইল ধরিয়ে দিচ্ছে, যে মেয়ে এত এখন দেখছি ছেলেরা মানে বাচ্চা ছোটবেলা থেকে এত অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তো এটা তুমি কি বলবে পেরেন্টদেরকে? এটা তো খুবই একটা ব্যাড হ্যাবিট, ঠিক আছে, যে মোবাইলের সঙ্গে কানেকশন করে তাকে খাওয়ানো বা এই ব্যাড হ্যাবিট, এবং এই ব্যাড হ্যাবিটটা চলতেই থাকবে, ঠিক আছে। এই অভ্যাসটা যেহেতু ছোটবেলা থেকে শুরু হয়েছে, এই অভ্যাসটা চলতেই থাকবে। এবং খাওয়ার সময় জেনারেলি ফলো করা হয় যাতে খাওয়াটাই করে, যখন কেউ খাবে তখন খাওয়া ছাড়া যাতে তার সঙ্গে অন্যান্য কাজ একসঙ্গে না করে। আর এই যে ছোটবেলা থেকে ধরো কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, এই তোমার কোল্ড ড্রিঙ্কস বা ধরো এই ফোনগুলো, এগুলো তাও কতদিন পর্যন্ত একটা এজ পর্যন্ত ডিলে করা যেতে পারে, মানে ডিলে করা উচিত বলে তোমার মনে হয়? কোল্ড ড্রিঙ্কসে যেটা কার্বোনেটেড ড্রিঙ্ক থাকে, ঠিক আছে, যেটা হাই প্রেসার দেওয়া থাকে, এবং হাই প্রেসারের যে ড্রিঙ্ক গুলো দেওয়া থাকে সেগুলো সুগারও থাকে। তো হাই কন্টেন্ট অফ সুগার এমনি বডির জন্য ক্ষতিকর, এবং যেটা কার্বন ডাইঅক্সাইড মিক্সড যেই কোল্ড ড্রিঙ্কস গুলো থাকে, হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইডকে ডিজলভ করে যে কোল্ড ড্রিঙ্কস গুলো বানানো হয়, সেগুলো আমাদের বডির জন্য খুব ক্ষতিকর। তো জেনারেলি সেগুলো অ্যাভয়েড করতে পারা সব থেকে ভালো। আর মোবাইল ইউজ কতদিন পর্যন্ত অ্যাভয়েড করবে সেটা ডিপেন্ড করছে মোবাইলের যেইটুকু দরকার, যে পারপাসের জন্য আমরা মোবাইলটাকে ইউজ করা দরকার, সেই পারপাসের জন্য ইউজ করাটাই শ্রেয়, এবং বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়াটাই সব থেকে ভালো। আর আরেকটা, এখন তোমার মডার্ন সোসাইটিতে ধরো বাচ্চাদেরকে বেশি ছোটবেলা থেকে ধরো, ওই যে বললাম প্রথমে একটা রিজন হচ্ছে মোবাইলের গেম। আগেকার থেকে এখনকার দিনের বাচ্চারা অতটা বাইরে খেলতে যায় না, বিকেলবেলাতেও ধরো মানে খুব প্রোটেক্টেড এনভায়রনমেন্টে বড় করছে বাচ্চাদেরকে। তো এইটার এফেক্ট কি তোমার ওবেসিটিতে দেখা যায় বা আরো অনেক প্রবলেমে দেখা যায়। তো তোমার একটা বাচ্চার কতটা সান এক্সপোজার দরকার হয়, আর কতটা তোমার কি বলবো এক্সারসাইজের প্রয়োজন মিনিমাম? দেখ, ছোট বাচ্চাদের জন্য সান এক্সপোজার তো খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে সান এক্সপোজার থেকে আমাদের ভিটামিন ডি শরীরে তৈরি হয়, বাচ্চারা ভিটামিন ডি তৈরি পায় সান এক্সপোজার থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মোবাইল বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর, মোবাইল অ্যাডিকশন। আমি যদি মোবাইলের প্রতি ম্যাক্সিমাম সময়টা দিই, তাহলে মোবাইলে যে অ্যাডিকশন তৈরি হচ্ছে সেটা তার বাকি সমস্ত কাজে হ্যাম্পার করবে। সেই বাচ্চারা খাওয়ার সময় খাওয়া দাওয়া করবে না, সেই বাচ্চা ঘুমানোর সময় ঠিক টাইমে ঘুমাবে না, সেই বাচ্চা মোবাইল নিয়ে খেলতে খেলতে পড়াশোনার টাইম হলে পড়াশোনা করবে না। সুতরাং এই অ্যাডিকশনটা তৈরি হবে এবং তার বিভিন্ন লাইফের ডেইলি কাজে ব্যাঘাত ঘটাবে। এক্ষেত্রে ধরো শুধু মোবাইলকে দোষ দিলে যাবে না, এখানে অনেক পেরেন্টও থাকে না, যে যত একদম ছোট থেকেই পিয়ার প্রেসার চারিদিকের বাকি ছেলেদের সাথে কম্পেয়ার করা, ছোট 3-4 থেকে টিউশন দেওয়া, ওই নার্সারি অমুক জায়গায় তমুক জায়গায় ধরো অ্যাডমিশন করিয়ে দিল, ঠিক আছে, তো তোমার খেলাধুলার স্কোপটাই নেই, কোনো ওভার প্রোটেক্টিভ বাচ্চা। আমার মতে ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য এত স্ট্রেস না দেওয়াই ঠিক, তার কারণ যার যতটা ব্রেনের ক্যাপাসিটি সেই অনুযায়ী তাকে, বা সে কতটা ক্যাপচার করতে পারবে তার বয়সের উপরে নির্ভর করে, সেই অনুযায়ী তাকে শেখানো উচিত। এক্সেসিভ ওয়ার্কলোড দেওয়ার জন্য অনেক বাচ্চাই ব্রেনের অনেক সমস্যা বা আদার্স সাইকিয়াট্রিক প্রবলেম ডেভেলপ করে। আর ছোট বাচ্চাদেরকে খেলাধুলার পরিবেশে না দিলে তাদের যে ব্রেন ম্যাচুরিটি এবং তাদের একটা বন্ডিং, বিভিন্ন লোকের সঙ্গে বন্ডিং, পাড়া প্রতিবেশীর সঙ্গে কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, বন্ধুদের সঙ্গে কিভাবে মিশতে হবে, এই বন্ডিং, কথাবার্তা, মেলামেশা, এই জিনিসটা তাদের, এই হ্যাবিটটা তাদের তৈরি হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে
খেলাধুলা যদি একদম ডিটাচ থাকে বা এক্সারসাইজ, খেলাধুলা ছাড়াও এক্সারসাইজ থেকে ডিটাচ থাকে, তাহলে কিন্তু তাদের হেলদি বডি তৈরিতেও কিন্তু ব্যাঘাত ঘটবে। তারপরে ধরো বাইরের এনভায়রনমেন্টে যদি না যায় তাহলে তো তোমার অ্যালার্জিতেও অনেক বেশি বেশি প্রোন টু অ্যালার্জি হয়ে যাবে না, হাইপার সেনসিটিভ হয়ে যাবে। যে কোভিড পরবর্তী সময়ে দেখেছি আমরা অ্যালার্জির পেশেন্টের সংখ্যা বেড়েছে বেশি, সেটার একটা ডেফিনেটলি কজ হচ্ছে যে কোভিড এর পরবর্তী সময়ে সকলেই ঘরের ভিতরেই ছিল, বাইরে বেরোনো কম হয়েছিল। তো অ্যালার্জি জিনিসটা হলো যে আমাকে বডিকে সেন্সিটাইজ করতে হবে প্রথমে। বডির বাইরে যে সমস্ত অচেনা জিনিসগুলো আছে তার প্রতি বডিকে সেন্সিটাইজ করতে হবে। অ্যাডাপ্টেবিলিটিটা কমে যায়। হ্যাঁ, সেন্সিটাইজেশনটা যদি ছোট থেকে না হয় তাহলে কিন্তু বডির হাইপার সেন্সিটিভিটি যে যে ডিজিজ গুলো আছে সেগুলোর উপর কিন্তু রিয়াকশন শুরু হবে, যেটাকে আমরা অ্যালার্জি এটা বলি। কি আরেকটা সাইড এফেক্ট কি এটা যে এখনকার দিনে দেখছি বাচ্চাগুলো খুব বেশি জেদি হচ্ছে, মানে একদম স্ট্রং পার্সোনালিটি নিয়ে থাকছে। বাচ্চাদেরকে দেখলে কি এখন তোমার এরকম কোনো কিছু মনে হয় যে এখনকার বাচ্চারা খুব স্ট্রং মাইন্ডসেট নিয়ে জন্মাচ্ছে? সেটা ডেফিনেটলি মনে হয় যদি তার কারণ বিভিন্ন কিছু আছে। এক হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের ফ্যামিলি লোকজনের উপর ডিপেন্ড করে, সে কোন ফ্যামিলির মধ্যে মানুষ হচ্ছে, কিরকম এনভায়রনমেন্টে মানুষ হচ্ছে। তৃতীয় নাম্বার হচ্ছে যে এই অত্যাধিক পরিমাণে মোবাইল বা টিভি রিলেটেড অ্যাডিকশন। ঠিক আছে, একটা বাচ্চা আইডিয়ালি কিভাবে মানুষ হবে, একটা বাচ্চাকে কিভাবে কথা বলতে শিখতে হবে, কিভাবে সফট হতে হবে, কিভাবে বন্ধুদের সঙ্গে কথা বলা, কিভাবে বাবা মার সঙ্গে কথা বলা, কিভাবে নিজেকে আইডিয়ালি মানুষ হতে হবে, সেই জায়গাটা কিন্তু তারা টাইম পাচ্ছে না। ম্যাক্সিমাম টাইমে তারা মোবাইল ফোন বা টিভি দেখে যেটা শিখছে সেটাকেই তারা সেটাকে তারা পারফেক্ট বলে মেনে নিচ্ছে। সেক্ষেত্রে আইডিয়ালি যেভাবে একটা বাচ্চাকে মানুষ করার কথা ছিল সেই বাচ্চাটা কিন্তু সেভাবে মানুষ হতে পারে না। সুতরাং এই যে এই এনভায়রনমেন্টটা ডিটাচ হয়ে যাওয়ার জন্য তাদের এই যে জিনিস চলে আসছে, বা ডেফিনেটলি কন্টিনিউয়াস কোনো ইনস্ট্রুমেন্ট রিলেটেড ডিভাইস রিলেটেড কেউ যদি এনগেজমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে একটা যে জিনিস আসবেই, তার ব্রেনের উপর এফেক্ট করবে। ঠিক আছে, আজকের মতো আমরা পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা দাদাকে করতে পারো আমার থ্রুতে কমেন্ট থেকে করে। আর দাদাকে জিজ্ঞেস করবো, দাদাকে বলবো লাস্ট ভিডিওটা শেষ করতে বলতে যে আলটিমেটলি তুমি পেরেন্টসদেরকে কি অ্যাডভাইস করবে, তুমি যে এখন অবধি যে তোমার এক্সপিরিয়েন্স থেকে কি অ্যাডভাইস করবে পেরেন্টসদেরকে? একটা বাচ্চার কোন বয়সে কি করতে হবে সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। একটা বাচ্চা কোন বয়সে স্কুলে যাবে, কোন বয়সে কতটা প্রেশার নেওয়া উচিত, কোন বয়সে ইনডোর গেম করবে, কোন বয়সে বাইরে বন্ধুদের সঙ্গে মিশবে, কাদের সঙ্গে মিশবে, ঠিক আছে, এটা তাকে ছোট থেকেই কিন্তু তাদেরকে শেখাতে হবে। বাচ্চারাকে যেটা শেখানো হবে সেটাই কিন্তু শিখবে। সুতরাং ছোট বাচ্চাদের খারাপ জিনিস থেকে সবসময় দূরে রাখতে হবে এবং সবসময় আমাদের তাদেরকে ভালো জিনিসটা শেখাতে হবে। আর ছোটতে তো একটা বাচ্চা যা দেখে তাই অ্যাডাপ্ট করে। হ্যাঁ। তো মোবাইল এবং টিভি ফোন থেকে দূরে রেখে আমরা আউটডোর গেমস খেলাতে পারলে, এক্সারসাইজ করাতে পারলে বাচ্চাদের জন্য ভালো, ইভেন তাদের মাইন্ডের জন্য ভালো মাইন্ড তৈরি হয়। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ এত টাইম দেওয়ার জন্য। তাহলে শেষ করছি। থ্যাংক ইউ সকলকে। হ্যাঁ, গুড নাইট।